আসসালামু আলাইকুম। সাহিত্যগ্রাম ইউটিউবের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আজহার জাইদ। আজকে আমি সরাসরি উপস্থিত হলাম, তার প্রধান কারণ অনেক ছাত্রছাত্রীদের কাছ থেকে শুনেছি কোন স্যারের নাকি চেহারা দেখা গেলে ক্লাসগুলো নাকি উপভোগ করতে অর্থাৎ বুঝতে একদম সুবিধা লাগে। এইজন্য আমি সরাসরি উপস্থিত হলাম। আমার চুলগুলো একটু লম্বা হয়ে গেছে, এইজন্য কেউ মাইন্ড করবে না। অনেকের কাছ থেকে শুনলাম চুল নাকি লম্বা হলে একটু ভাব আসে, ভাব বড় লাগে, বয়স্ক বয়স্ক লাগে। এই জন্য আমি একটু চুলগুলো লম্বা করে ফেললাম। তা আজকে আমি মূল বিষয় নিয়ে আলোচনা করে আজকে আমি যে ক্লাসটি করাবো, এই ক্লাসটি একদম ইউনিক। তোমরা এই ক্লাসটি করার আগে একটু খাতা কলম নিয়ে বসবে, অর্থাৎ নোট আকারে সাজাবে। এই ক্লাসটি কেন আমাদের প্রয়োজন, এই জন্য আমাদের আমি দুইটি শব্দ লিখবো। এই দুইটি শব্দ লিখলে তুমি বুঝতে পারবে কেন আমাদের এই ক্লাসটি প্রয়োজন। আমি দুইটি শব্দ লিখতেছি। একটা হচ্ছে পদ্ম, পদ্ম। আর একটা হচ্ছে জন্ম। এখানেও ম ফলা আছে, এখানেও ম ফলা আছে, কিন্তু এখানে ম ফলাটা উচ্চারণ করছি জন্ম বলে। এইখানে কিন্তু ম ফলাটা উচ্চারণ করলাম না। কেন আমরা উচ্চারণ করলাম না? এই জন্য আজকে যে ক্লাসটি আমি করাচ্ছি, ওই ক্লাসটি তোমাদের সুন্দর করে গুছিয়ে তোমাদেরকে বুঝতে হবে, অর্থাৎ নোট আকারে সাজিয়ে নোট সামনে রেখে ক্লাসটা উপভোগ করবে। আমরা প্রথমে যে বিষয়টি নিয়ে আজকে আমি আলোচনা করবো সেটি হচ্ছে বর্ণের উচ্চারণ। সেটি হচ্ছে তোমাদের যে বইয়ে যে বর্ণের উচ্চারণ আছে সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব। উচ্চারণ, এই বর্ণের উচ্চারণ আলোচনা করার আগে আমি এই বর্ণের উচ্চারণের যে সূত্রগুলো সেগুলো আজকে তোমাদের সামনে সরাসরি তোমাদের সামনে উপস্থিত করাবো। সূত্রগুলো তোমার জানা থাকলে বর্ণের উচ্চারণ নিয়ে তোমাদের আর কোনো অসুবিধা হবে না। প্রথমত আমরা প্রথম যে সূত্র সেটা নিয়ে একটু আলোচনা করি। প্রথম সূত্র হচ্ছে কোন বর্ণে যদি রস্বইকার বা দীর্ঘইকার দেখো তাহলে সেটা সবসময় রস্বইকার হবে। যেমন তুমি বলতে পারো স্বাধীন। স্বাধীন শব্দটি, এই স্বাধীন শব্দটি দীর্ঘইকারটা সবসময় উচ্চারণের ক্ষেত্রে লিখতে গেলে তোমার দীর্ঘইকার লিখতে হবে, কিন্তু উচ্চারণের ক্ষেত্রে তোমার এটা রস্বইকার হয়ে যাবে। তারপর রস্বকার কিংবা দীর্ঘকার যদি থাকে তাহলে সবসময় রস্বকারটাই হবে। যেমন আমরা যেমন লিখি বধূ, বধূ, এই বধূ দীর্ঘকারটা সবসময় কি হবে? রস্বকার হবে। যেমন রি, রি শব্দটি সবসময় রসিকার রি হবে, সবসময় রসিকার রি। যেমন আমরা ঋণ লিখি, ঋণ, এই রি বর্ণটি সবসময় রসিকার রি হবে। তোমরা সবগুলো আমি যে সূত্রগুলো লেখাচ্ছি এগুলা তোমরা নোট আকারে সাজিয়ে লিখো। তারপর তোমার ওই থাকলে, কোথাও যদি ওই থাকে এটা সবসময় ও রসি হবে। যেমন ঐক্য, আমরা একটা শব্দ লিখি ঐক্য, তো ওই এটা ঔরসি হবে, পরিবর্তে আমরা ঔরসি লিখবো, ও রসি লিখবো। তারপর তোমার ও, ও যদি থাকে সবসময় ও রসু হবে। যেমন তোমার কোন একটা শব্দ দিলাম ঔষধ, ঔষধ যখন বলবো তাহলে ও, ও এটার পরিবর্তে আমরা লিখতে পারি ও রসু। এরপর আমরা লিখবো কোথাও যদি দন্ত ন কিংবা মূর্ধন্য ন থাকে সবসময় দন্ত ন বসাইতে হয়। যেমন ঋণ লিখছি, এখানে মূর্ধন্য নটা সবসময় কি হবে? দন্ত ন হয়ে যাবে। এরপর এগুলো তোমরা নোট আকারে লিখে ফেলো। আমি এগুলো মুছে ফেলবো, এরপর বাকি যে সূত্রগুলো এগুলো তোমাদের সামনে উপস্থিত করাবো। আচ্ছা, তোমরা এটা একটু স্ক্রিনশট কিংবা নোট আকারে লিখে ফেলো। আচ্ছা, এবার আমি মুছে দিচ্ছি। কোথাও যদি একটু মার্কারটা সমস্যা হচ্ছে, একটু মার্কার, কোথাও যদি ক্ষীয় বর্ণটি দেখো, আমরা এটাকে অনেক ভুল করে বলি, কি বলি আমি নিজে জানি এটার
অশুদ্ধ একটা কি একটা বলি আমরা, ওই মদনাস্য কিংবা কি একটা বলি আমরা, ফ্যাট কাটা মদিনাস্য নাকি কি একটা বলি। যাই হোক, এটা হবে কিউ, এটাকে বলি আমরা কিউ। এটা যদি থাকে তাহলে বর্ণের উচ্চারণ ক্ষেত্রে ক খ লিখতে হবে। যেমন আমি লিখতে পারি অক্ষর, অক্ষর। তাহলে এই কিউর ক্ষেত্রে তোমার লিখতে হবে খ একবার, খ একবার। এরপর আছে বর্গীয় জয়ে ইয়। বর্গীয় জয়ের ক্ষেত্রে তোমাদের একটা কাজ করতে হবে, গ গ 7 বিন্দু। কেন 7 বিন্দু হলো এটা আমি দেখা দিই। যেমন বিজ্ঞ আমরা লিখি, বিজ্ঞ যখন লিখি তখন এটা হবে বৈশিকার বি, বি গো 7 বিন্দু। এখানে চিহ্ন দিলাম, কেন দিলাম এটা আমি পরবর্তীতে আমি দেখাবো। আর 7 বিন্দু কেন হলো এটা আমি পরবর্তীতে দেখাবো। কোথাও যদি কোনো শব্দ যদি অন্তস্থ জ কিংবা বর্গীয় জ দেখো, সব সময় বর্গীয় জই হবে। যেমন তুমি বলতে পারো কৃত, যকৃত। এই বর্ণটি জ থাকলে সবসময় অন্তস্থ জ কিংবা বর্গীয় জ থাকলে সবসময় বর্গের জয় হয়। তাহলে যকৃত যখন লিখলাম এটা সবসময় বর্গের জয় হবে, অন্তস্থ জয়টা সবসময় কি হয়ে যাবে, বর্গের জয় হয়ে যাবে। তারপর যদি কোনো শব্দে যদি তুমি তালবাস্য, মদনাস্য কিংবা দন্তস্ব যদি দেখো, সবসময় তালবাস্যই হয়। যেমন আমি কোন একটা শব্দ যদি দন্তস্ব, যেমন স্বাধীন একটা আমি শব্দ লিখেছিলাম, যেমন স্বাধীন, স্বাধীন, এই দন্তস্বটা সবসময় হয়ে যাবে তালবাস্য। আশা করি বুঝতে পেরেছ। এরপরে একটা ব্যতিক্রম, এটার একটা ব্যতিক্রম আছে। যেমন তালবাস্য, মদনাস্য, দন্তস্ব যদি এটা এটা দন্তস্ব এগুলোর সাথে যদি তোমার যদি রি রি, যদি র, ল, ত, থ যদি থাকে বা রফলা যদি থাকে, তাহলে এটা সব সময় দন্তস্বই হয়ে যাবে। যেমন দন্তস্ব, এর আগে আমি বললাম তালবাস্য, মূর্ধন্যাস্য, দন্তস্ব থাকলে, দন্তস্ব থাকলেও দন্তস্বটা তুলে ফেলে তালবাস্যই বসাইতে হয়। যেমন স্বাধীন, এটা দন্তস্ব তুলে ফেলে আমরা তালবাস্যই বসাইলাম। কিন্তু ব্যতিক্রম হচ্ছে তালবাস্য, মূর্ধন্যাস্য, দন্তস্বর সাথে যদি তোমার রিখার কিংবা র ফলা, ধ, থ, র, ল এগুলো যুক্ত থাকে, তখন দন্তস্ব হয়ে যাবে, এটা তালবাস্য আর থাকবে না। যেমন আমি একটা উদাহরণ দিই, তালবাস্য দিয়ে শ্রম, শ্রম যখন বললাম তালবাস্যর নিচে আছে র ফলা, তাহলে এটা হয়ে যাবে দন্তেস্ব র ফলা। আশা করি বুঝতে পেরেছ। বা শৃঙ্খলা, শৃঙ্খলা যখন লিখবো শৃঙ্খলা, তখন তালবাস্যর নিচে যে রিকার আছে, রিকার থাকার কারণে, অর্থাৎ রিকার থাকার কারণে তালবাস্য এটা সবসময় হয়ে যাবে দন্তস্ব। আশা করি বুঝতে পেরেছ। এটা একটু স্ক্রিনশট রাখো, আমি এটা মুছে দিব। এরপরে এর পরবর্তীতে আর কয়েকটি সূত্র আছে, এগুলো আমি তোমার সামনে উপস্থিত করবো। একটু স্ক্রিনশট মারো, না হয় এটা একটু স্টপ দিয়ে তোমার ভিডিওটি স্টপ দিয়ে তোমরা নোট আকার সাজিয়ে দিবে। আমি মুছে দিচ্ছি। এরপর আসি কোনো বর্ণে শব্দে যদি র্যাপ দেখো, র্যাপ যদি দেখো, এটা সবসময় র হয়ে যাবে, এটা সবসময় কি হবে, র হয়ে যাবে। যেমন বর্ণ, র্যাপ এটা হয়ে যাবে কি, ব, বর, মূর্ধন্য ন হয়ে যাবে দন্ত ন। আমি এর আগে একটা সূত্র শিখেছি, বর্ণ, বর, ন। এটা এইরকম কেন হলো আমি পরবর্তীতে দেখাবো, যখন তুমি সূত্রগুলো মুখস্থ করে ফেলবা। কেন এখানে উকার হলো, কেন এখানে হর্ষ চিহ্ন হলো, কেন এখানে উকার হলো, এটা আমি পরবর্তীতে যখন সূত্রগুলো তুমি
আজকে আমি যে বিষয়টি নিয়ে বর্ণের উচ্চারণ নিয়ে আলোচনা করতেছি, এখানে শুধু আমি সূত্রগুলো শেখাবো। পরবর্তী ক্লাসে যখন তুমি সূত্রগুলো একদম মুখস্থ করে ফেলবা, ক্লাসগুলো তোমার বুঝতে একদম সহজ লাগবে। এরপর আসি, যদি কোথাও যদি বিসর্গ দেখো, বিসর্গ যদি কোথাও দেখো কোনো শব্দে, এই বিসর্গের পরের শব্দটি দুইবার লিখতে হবে। বিসর্গের বিসর্গ এর পরের শব্দটি দুইবার লিখতে হবে। যেমন দুঃখ, দুঃখ বিসর্গ এটা তুলে ফেলে আমরা খ দুইবার লিখব। যেমন দুঃখ, দুঃখ। এখানে হর্ষ চিহ্ন কেন দিলাম, উকার কেন দিলাম, তুমি যখন সূত্রগুলো শিখে ফেলবা এর পরবর্তীতে আমি কেন এগুলা উকার হলো, এটা হর্ষ চিহ্ন হলো, আমি শেখাবো। এরপর আসি, হয়ে জবলা যদি কোথাও দেখো, তখন এটা হয়ে জবলার পরিবর্তে বর্গীয় জ ঝ লিখব। যেমন আমি একটা শব্দ লিখতেছি, সহ্য, দন্তস্ব, এটা কি হয়ে যাবে, আমরা এর আগে সূত্র শিখছিলাম, তালবস্য হয়ে যাবে সহ্য। হয়ে জপলার জন্য কি আনবো, বর্গীয় জ ঝ, যেমন বর্গীয় ঝ, হর্ষচিহ্ন ঝ, সহ্য, এটা উকার হবে। এর পরবর্তীতে আসি, তোমার যদি কোথাও যদি তোমার কিওর তো শিখাইলাম আমি, আর সূত্র তেমন আর কিছু নেই, আশা করি এগুলাই সূত্র। হ্যাঁ, আরেকটা আছে, যেমন ত, যেমন আমরা ত এর নিচে রপলা লিখি, ত এর নিচে যখন রপলা লিখি, যেমন ত ত হবে। যেমন ছাত্র, এটা হবে ত ত, ছাত্র। এরপরে দুইটা সূত্রের মাধ্যমে আমি ক্লাসটি সমাপ্ত করাবো। এগুলো একদম তোমরা নোটগুলো একদম মুখস্থ করে ফেলবা, সূত্রগুলো একদম মুখস্থ করে ফেলবা। যেমন অনুস্বর, কোথাও যদি অনুস্বর দেখো, সেটা সবসময় উ হয়ে যায়, উ হয়ে যায়। যেমন রং, আমরা লিখবো এইরকম, বর্ণের উচ্চারণ ক্ষেত্রে এটা হয়ে যাবে রং। আশা করি বুঝতে পেরেছো। এর পরবর্তীতে আরেকটা সূত্রের মাধ্যমে শেষ করাবো, সেটা হচ্ছে হয়ে ব যদি কোথাও দেখো, সেটা হয়ে যাবে উ ভ। যেমন আমরা একটা শব্দ লিখি হয়ে ব দিয়ে, এটা আমরা অনেকে বলি জিহ্বা, আসলে এটা জিহ্বা নয়, এটা হবে কি, উচ্চারণের ক্ষেত্রে হবে জিউ ভা, জিউ ভা। আমরা বলি কি জিহ্বা, কিন্তু লিখবো এরকম করে হয়ে ব দিয়ে, কিন্তু এটা উচ্চারণ করতে গিয়ে আমরা বলবো জিহ্বা। আর একটা শব্দ আছে, আমরা বলি আহ্বান, এটা হবে কি আহ্বান। অর্থাৎ আহ্বান যখন বলি, এটা এইরকম শব্দটি এইরকম। তো উচ্চারণের ক্ষেত্রে আমি একটা জিনিস শিখালাম, হয়ে হয়ে হ ভ যদি হ প্লাস ব যদি কোথাও থাকে, তাহলে এটা হয়ে যাবে উ ভ আকারে। তাহলে স্বর আ হয়ে হ প্লাস ব এর পরবর্তীতে আমরা লিখতে পারি উ ভ। তাহলে উ ভ আকার একটা আছে, আকার এটা দিলাম দন্ত, আহ্বান। শব্দটি কি হবে আহ্বান। আর জিহ্বা নয়, শব্দটি কি হবে জিহ্বা। আশা করি বুঝতে পেরেছো।